শুরু হচ্ছে 1430 বঙ্গাব্দের নিউ রাজদ্বীপ অপেরার গ্রামগঞ্জ শহর তোলপাড় করা হাসি কান্নায় ভরা এক লোমহর্ষক সামাজিক যাত্রাপালা। চলচ্চিত্র ও যাত্রার সুপারস্টার রূপালী পর্দার সোনালী নায়ক ও অপ্রতিদ্বন্দ্বী গায়ক প্রেমজিৎ অভিনীত পুণ্যে ঢুকেছে পাপের রক্ত, পুণ্যে ঢুকেছে পাপের রক্ত, সমাজ ঢেকেছে দুর্নীতিতে, অত্যাচারের হিসেব নিতে। নবাব আসছে জবাব দিতে। মার মার মার, বোম মেরে গ্রামবাসীদের হাঁটিয়ে দে, একটা প্রাণীও যেন এখানে থাকতে না পারে। তারা যা করবো আমরা করবো। এই স্কুল বিল্ডিং এর জন্য যত টাকা পাস হয়েছে আমাদের হাত দিয়ে খরচ হবে। ওই দেখো দাদা, সবাই কেমন দৌড়ে পালিয়ে যাচ্ছে। আরে তোদের প্রাণের যদি এতই ভয়, আমাদের সামনে আসছিস কেন রে? দাদা দাদা, প্রতাপ বাবু কোথায়? ওকে আসতে বারণ করেছি, সব ঝামেলা আমরা সামলে নেব। শোনো দাদা, ওই প্রতাপ বাবুর সাথে হিসাবটা কিন্তু তোমাকে এবার সমানভাবে মিলিয়ে নিতে হবে, কারণ ওই প্রতাপ বাবুর জন্যই তুমি ওই 2 নম্বরের লাইনে নেমেছো, আর আমিও তোমাকে সমানভাবে সাপোর্ট করে যাচ্ছি। কোনো চিন্তা করিস না, এই স্কুল বিল্ডিং এর জন্য যত টাকা হাতে আসবে তার 50% খরচ করব, আর 50% আমাদের পকেটে চলে আসবে। দাদা ওই দেখো, পরপর 3টে লরি মাল নিয়ে চলে এসেছে। শোনো দাদা, মাল আনলোড না হওয়া পর্যন্ত আমরা কিন্তু এখান থেকে একটা পাও নড়ছি না। দাদা দাদা, স্কুলের হেড দিদিমণি আসছে। না না না, কিছুতেই লরি থেকে আমি মাল আনলোড হতে দেব না। এই স্কুলের প্রধান শিক্ষিকা আমি, যতদিন আমি এখানে চাকরি করব, কোনো 2 নম্বরই কাজ আমি হতে দেব না। আরে আস্তে ম্যাডাম, আস্তে আস্তে। বোমাবাজির আওয়াজ নিশ্চয়ই আপনার কানে গেছে। এই বকুলপুর গ্রামের বহু মানুষ এসেছিল আমাদের সঙ্গে লড়াই করতে, কিন্তু সব বেটা না জাস্ট লেজটা গুটিয়ে পালিয়ে গেছে। বাঁচতে চান তো আপনি এখান থেকে চলে যান, কেন ঝামেলা বাড়াচ্ছেন? আমি এখান থেকে যাব না, আর লরি থেকেও মাল নামাতে দেব না। এই যে ম্যাডাম, বড় বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু, এবার লাইফ রিস্ক হয়ে যাবে। লাইফ রিস্ক? লাইফ রিস্কের ভয় যদি থাকতো, মানুষ তাহলে চাঁদে যেত না। আমার চাঁদ, এই স্কুলের কেউ ক্ষতি করতে চাইলে আমি ম্যানেজিং কমিটির সবাইকে ডেকে বলবো প্রত্যেক লরিতে মাল কম। আমি এক্ষুনি ডিআই অফিসে ফোন করছি। হ্যালো হ্যালো, আমি বকুলপুর স্কুলের হেডমিস্ট্রেস বলছি। ফোনটা কাটুন ম্যাডাম। আনলিমিটেড রিচার্জ করেছেন বলে বেফালতু ফোন করে আমাদের একদম ডিস্টার্ব করবেন না, তাহলে আপনাকে এমন চার্জ দিয়ে দেবো, মা কালীর দিব্যে শ্মশান ঘাটের ঘন্টা বেজে যাবে। বাংলা বোঝেন তো? চুপচাপ বাড়ি চলে যান। যান। প্রতাপ বাবু, আপনি এই স্কুলের সেক্রেটারি হয়ে এই স্কুলেরই ক্ষতি করতে চাইছেন? শুনুন, যদি সেক্রেটারি দায়িত্ব পালন করতে চান, লরিতে যে মালগুলো এসছে সেগুলো গিয়ে দেখুন। সরকারি স্কুল, ফান্ডের টাকা নয় হচ্ছে। প্রত্যেক লরিতে বালি পাথর কম, সিমেন্ট 2 নম্বরই, ইট গুনতিতে কম। তাতে আপনার সুবিধা কি? আপনি তো মাইনে কিছু কম পাচ্ছেন না, মাস গেলেই 80,000 টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে। আপনি তো স্কুল টিচারি করে কিছু কম টাকা কামাই করছেন না ম্যাডাম। কিন্তু আমার দাদা পঞ্চানন এই স্কুলের প্রেসিডেন্ট, প্রতাপ বাবু সেক্রেটারি, এরা কি পাচ্ছে বলুন তো? এদের কথাটা একটু না ভাবলে চলবে? আরে হাড় ভাঙা পরিশ্রম করে স্কুল বিল্ডিং আমরা তৈরি করেছি, এখান থেকে আমাদের কি কামাই হচ্ছে বলুন তো? সরকার আমাদের জন্য কি দিচ্ছে? হ্যাঁ দিচ্ছে দিচ্ছে দিচ্ছে, সুযোগ করে দিচ্ছে স্কুল বিল্ডিং এর মালপত্র কেনার। এখান থেকে কিছু কামাই না হলে আমাদের চলবে কি করে? এই যে শুনুন, কি চান বলুন তো আপনি? আমাদের সময়ের দাম আছে, যান ফুটুন এখান থেকে। তাই বলে লো কোয়ালিটির মাল এনে আপনি বিল করবেন নাম্বার 1 কোয়ালিটি? না 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 না, এই স্কুলে হেড মিস্ট্রেস হয়ে আমি তো এটা মেনে নেব না। ইম্পসিবল। এটাই পসিবল করতে হবে, তবেই তো আমাদের পকেটে কিছু মাল করে ঢুকবে। তাই বলে শিক্ষা প্রতিষ্ঠানের টাকা চুরি? ছি ছি, এ অন্যায়। অন্যায়? আপনারা যারা স্কুল টিচারি করেন তারা ঠিকঠাক ডিউটি কি দেন ম্যাডাম? বিগত দিনে করোনা কালে যখন মাসের পর মাস স্কুল বন্ধ ছিল, তখন তো ডিউটি না করেই মাইনেটা গুনে নিয়েছেন। তখন লজ্জা করেনি আপনাদের? স্কুল টিচারি করছেন, আবার সকাল বিকাল টিউশনি পড়িয়ে হাজার হাজার টাকা রোজগারও করছেন। আচ্ছা, একটা সত্যি কথা বলুন তো ম্যাডাম, ওই প্রাইভেট ছাত্রছাত্রীদের যতটা গুরুত্ব দিয়ে পড়ান, ততটা গুরুত্ব স্কুলের ছাত্রছাত্রী পায়? আমি সেই দলে পড়ি না, তাই বাজে কথা বলবে না। এই যে শুনুন,
বাজে কথা বলে বাজে সময় আপনি নষ্ট করছেন। ম্যাডাম, নাম আমার প্রতাপ লালা। আমাদের কাজে ডিস্টার্ব করলে এই ছুরি দিয়ে করে দেবো একদম ফালা ফালা। আমি কিন্তু এবার থানা পুলিশ করতে বাধ্য হব। হবে না, হবে না রে বোন, হবে না, কোনো লাভ হবে না। কারণ থানা, পুলিশ, আইন, আদালত সব ওদের হাতের মুঠোয়। বলো না দাদা, বলো না, এর কি কোনো প্রতিকার হবে না? কি করে হবে রে বোন, কি করে হবে? প্রতিবাদের ভাষা বোবা হয়ে গেছে, আইনের কোমর ভেঙে গেছে, বিশ্বাস পুড়ে ছাই হয়ে গেছে। এই সমাজ নগ্ন সমাজের পোস্টার লাগাচ্ছে। তাই তো মাঝে মাঝে মনে হয় চিৎকার করে বলি, নেতাজি তুমি শুধু একবার এসে দেখে যাও, তোমার স্বপ্নের স্বাধীনতা এই দেশের চোর গুন্ডাদের সামনে কোনো প্রতিবাদ করতে পারছে না। পরাধীনতার শৃঙ্খলে বন্দী হয়ে আছে আজ ক্ষুদিরাম। তুমি কি এই স্বাধীনতার জন্য ফাঁসির দড়ি গলায় পড়েছিলে? বিপ্লবীদের রক্ত ঝরিয়েছিল ইংরেজরা এই মাটিতে। আর আজ সেই মাটিতে আমার বোন তার সব ক্ষমতা হারিয়ে ফেলেছে। এই থাম থেকে নেবেন বলুন তো। দেওয়ার মতো কি আছে তোমাদের? তোমরা দিতে জানো না, শুধু নিতে জানো। মায়ের দুধ খেয়ে মাটির ফসল লুটে আবার সেই মাটি মানুষের মূল্য দিতে চাও না তোমরা, কিন্তু এবার দিতে হবে। দাদা, আমরা কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই পাগলের প্রলাপ শুনতে এসেছি? পরিবর্তন চাই, আমূল পরিবর্তন। শুনে রাখো তোমরা, সততাই বলবে শেষ কথা। ওই ধর্মের পায়ে তোমাদের মাথা নোয়াতেই হবে। তাই তো আজ থেকে অসৎ পথ ছেড়ে সৎ পথে চলো। কি বলতে চান আপনি? জীবনে এগিয়ে যান, অন্যকে তুচ্ছ করে নাও, সময়কে কাজে লাগান, অসৎ কাজে নাও। জীবনে উন্নতি করুন, কারোর সাথে প্রতারণা করে নাও। জীবনে আনন্দ উপভোগ করুন, কারোর মনে দুঃখ দিয়ে নাও। জীবনটা সুখে কাটান, কারোর অশ্রু ঝরিয়ে নয়। এই যে ম্যাডাম, মনে রাখবেন আমি এই স্কুলের প্রেসিডেন্ট। একটা কথা বলবো প্রেসিডেন্ট বাবু, ওই যোগ্যতাহীন লোককে চেয়ারে না বসিয়ে চেয়ারটা খালি রাখা অনেক ভালো। যদিও চেয়ারটা খালি রাখলে চেয়ারটাতে ঘুম ধরে যেতে পারে, কিন্তু যোগ্যতাহীন লোককে চেয়ারে বসালে এই সমাজে ঘুম ধরে যাবে। দাদা লরি থেকে মাল আনলোড হচ্ছে, আমি কিন্তু এটা কিছুতেই হতে দেবো না। আমি এক্ষুনি থানায় যাব, আমি ওদের ছাড়বো না। ওদের এগেইনস্টে আমি কমপ্লেইন করবই। আমি এক্ষুনি থানায় যাচ্ছি দাদা, এক্ষুনি যাচ্ছি। পঞ্চায়েত মহিলা তেজ ভেঙে দিয়ে ওকে বেশি বাড়তে দিলে চলবে না। প্রয়োজনে মার্ডার। অর্ডার, শুধু অর্ডারের অপেক্ষা। একবার সবুজ সংকেত দিলেই লাল। কি ভাবছো তুমি? তোমার এই যৌবনের পসরা সাজিয়ে তুমি আমার ছেলেকে ভোলাতে পারবে? না, হবে না। ও একটা জ্বলন্ত সূর্য, ওকে ছুঁতে যেও না, তাহলে পুরো ছাই হয়ে যাবে। এই যে শুনুন, আপনার ছেলেকে একটু সাবধান করে দেবেন, বলে দেবেন আমাদের লেজে যেন পা না দেয়। তাতে কোনো লাভ হবে না, কারণ নবাব ভয় কাকে বলে জানে না। তাই তো সে সব ভয়কে জয় করে ছুটে চলেছে তার হারানো মায়ের খনিকে খুঁজতে। মনে পড়ে যায় সেই ভয়ঙ্কর দুর্যোগ রাতের কথা। প্রচন্ড ঝড়, যেন সাইক্লোন বইছে, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। হঠাৎ দরজায় কড়া নাড়ার আওয়াজ। কেউ বিপদে পড়েছে ভেবে দরজাটা আমি খুলে দিলাম। খুন করে দিয়েছি, ওই শালা বিশ্বনাথের বউটাকে খুন করে দিয়েছি। কিন্তু না, এখানে থাকাটা ঠিক হবে না। ওই চল। কালো কাপড়ে ঢাকা লোকটা সেদিন আমার বউটাকে খুন করে দিয়ে চলে যায়। আমার ছেলে নব তখন মাত্র 5 বছর বয়স। সে তার মায়ের পাশে ঘুমিয়েছিল।
আরো দুজন দুষ্কৃতী এসে আমাকে চেপে ধরে। তারপর তারপর ওরই চোখের সামনে, হ্যাঁ ওরই চোখের সামনে ওর মাকে সেদিন ছুরি চালিয়ে মারতে দেখেছিল। আর সেই দৃশ্যটা দেখার পর থেকে সেই দিনের সেই বাচ্চাটা আজও প্রতিশোধের নেশায় ছুটছে। ছুটে যা খোকা, তুই তোর মায়ের খুনের বদলা নে, তুই তোর মায়ের খুনের বদলা নে। নিশ্চয়ই তুমি তো আমাকে অনেক কিছু শিখিয়েছো দাদা। যেমন শিখিয়েছো আমি ঠিক তেমনি শিখেছি। চেয়েছিলাম মানুষ হতে, আর তৈরি হয়েছি একটা অমানুষ। আরে এই বয়সে কত ছেলেকে পার করে দিলাম, আর এবার আমার প্রেমের নেটওয়ার্ক চালাবো ওই নবাবকে। কিন্তু দাদা, কোনোদিনও এই নৌকা বাইতে বাইতে মাঝ নদীতে ডুবে যাব না তো? ভয় পাচ্ছিস বোন? তোর দাদাই খোঁড়া পঞ্চা আছে না, চালিয়ে যা। কিন্তু দাদা, তুমি আমাকে একটা কথা বলো তো, যে খুনের ঘটনাটা আমি আজকে শুনলাম, সেই খুনি আসলে কে? তোমার দাদা। দাদা দাদা, তার মানে তুমি নবাবের মাকে খুন করেছিলে? হ্যাঁ করেছিলাম, কিন্তু আজ জানলাম ওই খুনের বদলা নিতে ছুটে বেড়াচ্ছে নবাব। নবাবকে জবাব দেবে তোমার বোন পলি। কি পলি, পারবে না তুমি? পলি অনেক কিছুই পেরেছে, আরো অনেক কিছু পারবে। কিন্তু মাঝে মাঝে এই বুকটার মধ্যে বিবেকের দরজায় কে যেন বারবার ধাক্কা দিয়ে বলে ভুল ভুল ভুল। এই পথ যে বাঁচার পথ নয়, এই পথ যে শান্তির পথ নয়। ফিরে আয়, ফিরে আয়। যে পথে আমরা পা দিয়েছি সেখান থেকে ফেরা যায় না। জানি তো দাদা, যুগের সাথে তাল মিলিয়ে তুমি আমাকে চলতে শিখিয়েছো। আমি নাচ গান শিখেছি, আর যেই নাচে গানে নবাবকে আমি পাগল করে তুলবো। ওই দিদিমণি তার ভাইপো নবাবকে নিয়ে যতই গর্ব করুক না কেন, সেই গর্ব আমি খর্ব করবই। এটাই তো চাই, তোমার উত্তাহলে যৌবনে নবাবকে তুমি পাগল করে দেবে। ওই নবাব যতই আমার থেকে দূরে দূরে যাক না কেন, ওকে ততবার আমার কাছে টেনে এনে বলবো, যতই ঘুরে ওরাও রাতে লাটাই তো আমার হাতে। এই পরদিন ভারতবর্ষে 200 বছর ধরে ইংরেজ শাসন চলেছিল। 200 বছর ধরে ভারতবাসী ইংরেজদের কাছে অত্যাচারিত হয়েছিল। নীল বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ, আরো অনেক বিপ্লবের মধ্য দিয়ে ইংরেজ শাসনের অবসান ঘটায় স্বাধীনতা সংগ্রামীরা। সেই সব স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করে আমরা প্রতি বছরের ন্যায় থানায় স্বাধীনতা দিবসে অনুষ্ঠান পালন করি। অন্তরে শ্রদ্ধা ভক্তি দিয়ে শহীদদের স্মরণ করে আমরা এখন বলবো বন্দে মাতরম, বন্দে মাতরম। আজ এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হলো। এনিওয়ে, আমার বোন মৌসুমী কলকাতা থেকে আজই এখানে আসার কথা ছিল, কিন্তু ওর কলেজে স্বাধীনতা দিবসে অনুষ্ঠান থাকার জন্য আসতে পারছে না। আরে বলতে না বলতে আমার বোন ফোন করেছে। হ্যাঁ বল, কি তুই আজই আসছিস? কিন্তু তোর কলেজের প্রোগ্রাম কেমন হলো? কি হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিস? ওকে, আমরা সবাই মিলে এখন তোর প্রোগ্রাম দেখবো। ওই দেখি। উঠো গো ভারত লক্ষ্মী, উঠো আদি জগত জনপূজা, দুঃখ দৈন জান, আমি আসছি। আমার একটা আর্জি আছে। আমি অনেকক্ষণ থানায় এসেছি, দূর থেকে দাঁড়িয়ে এই সুন্দর অনুষ্ঠান দেখছিলাম, অপেক্ষায় ছিলাম অনুষ্ঠান শেষ হবে। কোনো সমস্যা? অনেক সমস্যা রে মা, অনেক সমস্যা। আপাতত বকুলপুর স্কুলের সমস্যা। স্কুলের সমস্যা কি হয়েছে বলুন? আমি যেটুকু জানি, স্কুলে একটা নতুন বিল্ডিং হচ্ছে এবং যথেষ্ট টাকা সরকার গ্রান্ট করেছে। আর সেই টাকা নয় ছয় হচ্ছে। প্লিজ স্যার, আপনি একটা স্টেপ নিন। টাকা নয় ছয় হচ্ছে মানে কি বলছেন ম্যাডাম? শুধু আমার বোন নয় স্যার, এই এলাকার সবাই জানে, কিন্তু প্রতিবাদের মুখে তালা। ইয়েস স্যার,
স্কুল বিল্ডিং তৈরির জন্য ম্যানেজিং কমিটির মেম্বাররা অর্ডার দিয়ে বালি, রড, পাথর, সিমেন্ট সমস্ত কিছুর অর্ডার দেন এবং প্রত্যেকটা জিনিস অর্ডার দেওয়া হয়েছিল নাম্বার 1 কোয়ালিটির, বাট প্রত্যেকটা মাল এসছে 2 নম্বরে। সিমেন্ট 200 বস্তার জায়গায় এসছে 100 বস্তা, 50,000 ইটের জায়গায় ইট এসেছে 30,000। এইভাবে ওরা প্রত্যেকটা প্রতিষ্ঠানকে শেষ করে ফেলছে স্যার। স্যার আপনি কি জানেন ওরা স্কুলের ছাত্র ছাত্রীদের ড্রাগ প্রচার করে? ওরা নারী প্রচারকারী। হয়তো কোনোদিন স্কুলের কোনো ছাত্রীকে ওরা বিদেশে প্রচার করে দিতে পারে। তাই তো আপনি ম্যানেজিং কমিটির বিরুদ্ধে স্টেপ নিন স্যার। হাউ স্ট্রেঞ্জ! ম্যানেজিং কমিটির সেক্রেটারির নাম কি? প্রতাপ চৌধুরী। হ্যাঁ স্যার, প্রতাপ চৌধুরী এই গ্রামে মাথার মণি হয়ে বসে আছেন। মন্দ ছাড়া ভালো কোনো কাজে প্রতাপ চৌধুরীকে কোথাও পাওয়া যায় না। ওই অত্যাচারী মানুষের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী। এই এলাকা ত্রাস ওরা, ওদের ভয়ে সবাই বোবা হয়ে আছে স্যার। স্যার স্যার রসু জব্দ হয়েছে আমার বন্ধুর কাছে। কে কে আপনার বন্ধু? আমার ভাইপো, যাকে আমি নিজের ছেলের মতো দেখি। কি নাম আপনার ভাইপো? নবকুমার ঘোষাল। আমরা ওকে নবাব বলেই জানি। আই সি। নবাব? নবাব আপনার ভাইপো? সে তো একজন সমাজ বিরোধী। ভুল বলছেন আপনি। সমাজ বিরোধী নয়, নবাবদা সমাজসেবী। অসামাজিক কাজ করে না, বরং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে। নবাবদা যদি না থাকতো এই গ্রামে মানুষের মুখের হাসি চুরি হয়ে যেত। তাই নবাবদা তাকে ভুল না বুঝে তাকে কাছে টেনে নিন। তাহলে দেখবেন ওই প্রতাপ চৌধুরীর মতো মানুষেরা তাকে প্রতাপ দিয়ে আর মানুষের উপর অত্যাচার করতে পারছে না। সেদিন এই এলাকায় উঠবে শান্তির পতাকা। আমার বন্ধু নবাব গরিব মানুষের বন্ধু, গরিবের বিপদে সবসময় পাশে থাকে। তাই তো এই সমাজে মহাজন দেশের চরম শত্রু। এতক্ষণ আমি আমার পরিচয় দিইনি স্যার। আমার পরিচয়, আমি নবকুমারের বাবা। আইনের চোখে আমার ছেলেকে দোষী সাজানোর চেষ্টা চলছে স্যার। স্যার আপনি বিশ্বাস করুন, আপনি বিশ্বাস করুন স্যার, আপনি বিশ্বাস করুন আমার ছেলে নব খারাপ নয়, ও প্রকৃত সমাজসেবী। কিন্তু আমি যদি বলি নিজের ছেলের আপনি দোষ ঢাকতে চাইছেন, ভুল করছেন স্যার, ভুল করছেন আপনি। আমি একজন শিক্ষিকা হয়ে বলছি, আমার দাদা ভীষণ সৎ মানুষ। পেশায় উনি চাষি হলেও ওনার যথেষ্ট শিক্ষা দীক্ষা আছে। তাহলে একমাত্র ছেলেকে ভালো করে মানুষ করতে পারেননি কেন? স্যার আমি আমার ছেলেকে সুশিক্ষা দিয়ে মানুষ করেছি। লেখাপড়া, গান বাজনায় আমার ছেলে সবেতে ফার্স্ট হতো। তাই নবাব নয়, আসল অপরাধীকে আপনি অ্যারেস্ট করুন স্যার। করবে না, করবে না রে বোন, করবে না। কারণ এদেশের শিক্ষা, স্বাস্থ্য আর আইনে ঘুম ধরে গেছে। শিক্ষার খুঁটিতে, স্বাস্থ্যের দেওয়ালে আর আইনের ছাদে যদি ফাটল ধরে তাহলে সে দেশের উন্নতি কিছুতেই হতে পারে না। গরিবরা ধৈর্য হারা হয়ে গেছে, ধনীরা পাপী হয়ে গেছে, মূর্খরা মঞ্চে বসে আছে, জ্ঞানীরা ভয়ে পালিয়ে যাচ্ছে, শাসকরা মিথ্যে কথা বলছে। তাই তো এই দেশের মান এত নিম্নগামী হচ্ছে। যোগ্য লোকের যোগ্য সম্মান যদি এদেশে থাকতো তাহলে নেতাজি সুভাষচন্দ্র বোসকে বসানো হতো দেশের শীর্ষ আসনে। তার মতো মহান বিপ্লবী মানুষকে কোনোদিন নিখোঁজ হতে হতো না। একটা কথা মনে রাখবেন, একটা দেশ ধ্বংস হওয়ার পেছনে জঘন্য রাজা আর এই ঘুমন্ত প্রজা আর ওই বিকৃত সাংবাদিকরাই দায়ী। দেশের রাজা যদি চোর ডাকাত হয় আর তা জেনে দেশের প্রজারা কোনো প্রতিবাদ না করে ঘুমিয়ে থাকে আর সাংবাদিকরা টাকা খেয়ে ভুল সংবাদ ছড়িয়ে দেয়, তাহলে স্বয়ং ঈশ্বরও সেই দেশকে কিছুতেই বাঁচাতে পারবে না। তাই বলছি স্যার, আপনি অত্যাচারী মানুষ চিনুন, ঘুমন্ত মানুষের ঘুম ভাঙান, বিকৃত সাংবাদিকদের অ্যারেস্ট করুন। তা না হলে আপনার সম্মান, এই থানার সম্মান, পুলিশ ডিপার্টমেন্টের সম্মান থাকবে না। হোয়াট স্যার? এক বুক যন্ত্রণা এই বুকটার মধ্যে লুকিয়ে আছে। আজ থেকে 25 বছর আগে এক ভয়ঙ্কর দুর্যোগের রাতে আওয়াজটাই খুন হয়ে যায়। সেদিন আপনার এই থানায়, হ্যাঁ সেদিন আপনার এই থানায় আপনার চেয়ারে বসে সেই অফিসার সেই খুনের কোনো তদন্ত করেননি। প্রশাসনের মুখে টাকা ছড়ে সেই শয়তানটা আজও এই সমাজে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। স্যার যদি পারেন তাহলে 25 বছর আগের ডায়েরিটা খুলে সেই খুনিটাকে আপনি অ্যারেস্ট করুন স্যার। সেই খুনিটাকে আপনি অ্যারেস্ট করুন, সেই খুনিটাকে আপনি অ্যারেস্ট করুন। স্যার
ছোট মুখে একটা বড় কথা বলি, চোর যদি মূর্খ হয় কিছু মানুষের সম্পদ চুরি হয়, আর চোর যদি শিক্ষিত হয় তাহলে গোটা সমাজের সম্পদ চুরি হয়ে যায়। ঠিক তেমনি এই বকুলপুর স্কুলের সেক্রেটারি শিক্ষিত উঁচু ঘরের মানুষ, শুধু টাকা পয়সায় নয়, চুরি হয়ে যাবে বকুলপুরের অস্তিত্ব, শিক্ষা প্রতিষ্ঠান বলে আর কিছু থাকবে না। তাই আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, প্রশাসনের বেড়া দিয়ে শিক্ষার ফসলকে আগলে রাখুন, তাহলে দেখবেন এই অঞ্চলে সবাই আপনার নামে জয়ধ্বনি দিচ্ছে। কিন্তু প্রমাণ সহ আমি যদি নবাবকে ধরতে পারি যে সে সমাজ বিরোধী। না, নবাব সমাজ বিরোধী নয়, ও সমাজসেবী। প্লিজ স্যার, এই সমাজে নবাবকে একটু ভালো কাজ করার সুযোগ করে দিন। তার আগে আপনি একটু স্কুলে চলুন। স্যার বিচার করুন স্যার, দেখুন গুন্ডাটা আমার কি অবস্থা করেছে, মেরে হাত মচকে দিয়েছে, মাথা ফাটিয়ে দিয়েছে। কে করেছে আপনার এই অবস্থা? ওই নবাব। নবাব? আপনি তো আমার সঙ্গে স্কুলে ছিলেন প্রেসিডেন্ট বাবু, ওখানে তো নবাব ছিল না। আপনি চুপ করুন, নিজের ভাইপোকে একটা গুন্ডা বানিয়েছে। কি বলছেন আপনি প্রেসিডেন্ট বাবু? আমি আপনাকে বিশ্বাস করি, ভরসা করি। মহিলা বলে আমিও তো আপনাকে সাপোর্ট করতাম, কিন্তু আপনি যে এত বড় একটা চোর আমি কল্পনা করতে পারিনি। সরকারের কাছ থেকে এত টাকা মাইনে নিচ্ছেন, এরপরে চুরি করতে আপনার বিবেকে মানলো না? উনি চুরি করেছেন, আরে উনি তো সেক্রেটারি প্রতাপ বাবুর বিরুদ্ধে থানার রিপোর্ট করতে এসেছেন। প্রতাপ বাবুর বিরুদ্ধে রিপোর্ট কেন? প্রতাপ বাবু নাকি স্কুল বিল্ডিং এর টাকা আত্মসাৎ করেছেন। মিথ্যে, 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 সম্পূর্ণ মিথ্যে। প্রতাপ বাবু নন, এই মহিলাই 2 নম্বরে কাজ করতে গিয়ে ধরা পড়ে গেছেন। আমি 2 নম্বরে কাজ করছি মানে? স্কুল বিল্ডিং এর জন্য যত মাল এসেছে সব ভাউচারে আপনার সই, সব লরিতে মাল কম, 1 নম্বরের বিল করে 2 নম্বরে মাল কিনছেন। স্যার, আমরা স্কুল ম্যানেজিং কমিটি ধরে ফেলেছি বলে এই দিদিমণি নিজের দোষ ঢাকতে থানায় ছুটে এসেছে। মিথ্যে, সব মিথ্যে কথা, সব মিথ্যে। স্যার, আমরা প্রতিবাদ করেছিলাম বলে ওর ওই গুন্ডা ভাইপোটা আমাদের কি অবস্থা করে দেখুন স্যার। স্যার এই যে স্যার দেখুন, স্যার দেখুন, কোমরে এমন মেরেছে স্যার, হাঁটতে পারছি না, মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। ও মা গো, একটা গুন্ডা দিনের পর দিন এইভাবে গুন্ডামি করে যাবে আর পুলিশ প্রশাসন চুপ করে থাকবে স্যার? মোটেই না মমতা দেবী, আপনি আপনার ভাইপো নবাবকে নিয়ে 24 ঘন্টার মধ্যে থানায় দেখা করবেন। আমি ভেরিফিকেশন করার জন্য এখন স্পটে যাব। চলুন স্যার, ওখানে যারা যারা দেখেছে সবাই সাক্ষী দেবে। স্যার গুন্ডাটা আপনাকে ভয় পায় না? ভয় পায় কিনা পায় সেটা ঠিক সময় বুঝতে পারবেন। আগে কেসটার তদন্ত করি, তারপর বুঝিয়ে দেব। হেরে গেলাম স্যার। এই দানবদের হাতে দেবীর মৃত্যু হয়ে গেল। তদন্ত করুন স্যার। আমিও আপনাকে বলে রাখছি, আমিও কিন্তু সহজে ছাড়বো না। অপর মহলে যত দূর যেতে হয় আমি যাব, তুমি মিথ্যার পায়ে আমি মাথা নিচু করব না। আমরাও ছাড়বো না স্যার, আপনি শুধু আমাদের পাশে থাকুন, এই চোরটাকে আমরা স্কুল থেকে তাড়াবো। স্যার এই মহিলা স্কুলটাকে একেবারে ধ্বংস করে দেবে। তাই তো না, বদলি চাই, বদলি চাই, বদলি চাই, বদলি চাই, বদলি চাই। চুপ করুন, আপনারা চুপ করুন। আমি চোর নই, আমি চোর নই, আমি এই বিদ্যালয়ের মা। মা কখনো খারাপ হতে পারে না, পারে না, পারে না। কখনো না, ওই স্কুলে দিদিমণি খারাপ হতে পারে না। আমার এই চায়ের দোকানে সকাল থেকে যত মানুষ চা খেতে আসে সবাই দিদিমণির নামে সুনাম করে। আসুন দাদা, আসুন দিদি, আসুন আসুন খেয়ে দেখুন এই দোকানের খাবার। একবার খেলে ঘুরে ফিরে আসতে হবে আবার। আসুন দাদা, আসুন দিদি। আর ওনাকে চোর বানালে হবে? তাহলে বড়বাবু আচ্ছা মানুষ। আচ্ছা, উনি কি লোক চেনে না? ওই খোড়া পঞ্চা আর প্রতাপ চৌধুরী জোট মিলে দিদিমণির পেছনে উঠে পড়া লেগেছে, কিন্তু টিকবে না। আমার বন্ধু নবাব হচ্ছে দিদিমণির ভাইপো, ও একাই 100 পিটিয়ে পুরো পেছনে পড়া করে। ফটকে, আমাদের দুজনের জন্য দুটো কড়া করে চা বানাতো, সালা এক চুমুকে যেন ব্রেনটা চমকে যায়। দেখো পঞ্চাদা, তোমাদের কাছে 4 টাকা অনেক বাকি পড়ে গেছে, বুঝতে তো পারছো সামান্য চা বিক্রি করে আমার সংসার চলে। আগে টাকাটা দিয়ে দাও।
তো সাহস তো কম না, তুই আমাকে চায়ের দাম চাইছিস? তাড়াতাড়ি চা দে, তাড়াতাড়ি চা দে। বললাম তো টাকা না দিলে আমি চা দেবো না। এই, শালা এখানে বসে চা বিক্রি বন্ধ করে দেবো। কেন? এটা কাউর জায়গা নাকি? এটা পিডব্লিউডি জায়গা। তেলা মারবি না, এলাকাটা কাদের? আমাদের। শালা এখানে ব্যবসা করতে গেলে ট্যাক্স দিতে হবে। আরে সব ব্যবসাটা ট্যাক্স দিচ্ছে, তুই দিবি না মানে? তোমরা অন্যায় ভাবে টাকা আদায় করো। কি কারণে তোমরা টাকা নেবে? তার মানে বলতে চাইছো জোর চার মুলুকদার? এই ফটকা, একটা কথা কান খুলে শুনে রাখ, আমার নাম প্রতাপ লালা। তাহলে আমাদের সঙ্গে বেশি পেঁয়াজি করলে না, দেখিস হাতে এটা কি আছে, এটা দিয়ে করে দেবো একদম পালা পালা। এই, বাজে কথা বাদ দিয়ে চা দিবি কিনা বল? বললাম তো বকেয়া টাকা না দিলে আমি চা দেবো না। বেশ, শালা ব্যবসা চল তো। এই, আমি তো নবাব তাকে সব বলে দেবো। আমি কিন্তু নব থেকে সব বলে দেবো। এই বস বস, আমাদের সঙ্গে পেঁয়াজি। ঠিক আছে, আমিও দেখবো গরিবকে মেরে কত শান্তি পাও। বম্বে মেলে আসছে, শালা ডানা মেলে আসছে। এই মালটাকে এলাকায় নতুন দেখছি বলে মনে হচ্ছে। আরে চুপ করো, আগে গাড়িটাকে ভিড়তে দাও, তারপর দেখছি। এই যে ফোকটে চা খাচ্ছ খাও, এখানে কোনো ঝামেলা করতে এসো না। বিশেষ করে মহিলাদের পেছনে লেগো না, আমার দোকানে বদনাম হয়ে যাবে। এই, আরে বন্ধু, পাকা বেল। বেল পাকলে যেমন সুন্দর গন্ধ বেরোয়, তেমনি আমি যেখান দিয়ে যাই সেই জায়গাটা গন্ধে ম করে ওঠে। আর সেই গন্ধে কাকেরা কা 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 করে পাকা বেলের কাছে এগিয়ে আসে। বেল পাকলে কাকের কি? ওই সুপার, আবার পেঁদিয়ে দেবো। ম্যাডাম আপনি আমাদের কাকের সঙ্গে তুলনা করলেন। রাগ করো না ভাই, ভাই হতে যাব কেন? ছাই চোখ মুখের এক্সপ্রেশন দেখে তো মনে হচ্ছে খাই খাই। মেরে না পিঠের চামড়া গুটিয়ে দেবো, সব জিনিসের ভাগ দেবো। এই জিনিসের ভাগ চাইতে এলে না, দেখিস হাতে এটা কি আছে, এটা দিয়ে করে দেবো একদম ফালা ফালা। শালা আমরা দুজনে তোমার জন্য পেদাপেদি করে মরছি আর তুমি হাত। এই, তুমি শালা আমাদের দুজনের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দিলাম। ওকে, বাই বাই, আবার দেখা হবে ভাই। এই এই কি করছো? আমরা দুজনেই তোকে চাই। ছাড় ছাড় ছাড়। আরে সালি, এই কেবে নবাব! Yes, এটাই আমার কাজ। এনিওয়েজ জায়গাটা ভালো নয়, আপনি তাড়াতাড়ি বাড়ি চলে যান। গুরু বলছি, ম্যাডাম যখন বাঁচালে হ্যাঁ, তখন একটু আলাপ, একটু গল্প করে নাও। আমি ততক্ষণ আমার দোকানটা অন্য জায়গায় পাতিয়ে। গুরু বল। বেস্ট অফ লাক। কি বেস্ট অফ লাক? আরে কি হলো? আপনাকে বললাম না জায়গাটা ভালো নয়, তাড়াতাড়ি বাড়ি চলে যান। হ্যাঁ, বাড়ি তো যাবই, তবে বিপদের বন্ধুর সাথে একটু আলাপ করে তারপর যাব। কিন্তু আপনার সঙ্গে আলাপ করার মতন সময় তো আমার হাতে নেই, প্রচুর কাজ জমে আছে। কি কাজ করেন আপনি? মানে আমাকে কি বলা যাবে? না বলার মতন কিছুই নেই। টোটো কিংবা অটো চালাই না, তবে টোটো কোম্পানির ম্যানেজারই করে বেড়াই। মানে মানে এলাকায় যত জন্তু জানোয়ার আছে সব জানোয়ার তাড়িয়ে বেড়াই। জানোয়ার তাড়িয়ে বেড়ান মানে? বুঝতে পারলেন না? একটু আগে এখানে যে দুটো জানোয়ার ছিল, কেমন এখান থেকে তাড়িয়ে দিলাম। কিন্তু এই কাজটা তো অপরিচ্ছন্ন করেন আপনি নিজের জন্য। কিন্তু বিশ্বাস করুন, চাকরি হচ্ছে, তার জন্য চাই ঘুষিং আর ব্যাকিং। কিন্তু ঘুষ দেওয়ার মতন টাকা পয়সা আমার কাছে নেই, আর ওপর তলার দাদা মামা কাকাও নেই। তাই বেকারত্বের মালা পরে সমাজের বুকে এই কাজটাকেই বেছে নিয়েছে। খুব অবাক লাগছে আপনার কথা শুনে। সকলের জন্য আপনি এত ভাবেন, কিন্তু আপনার নিজের ভবিষ্যৎ। ভবিষ্যৎ? কিসের ভবিষ্যৎ? ভবিষ্যৎ মানে কি শুধু একটা চাকরি? ভবিষ্যৎ মানে একটা মহিলার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, তারপর নিজের সংসার? আমি সেটাকে ভবিষ্যৎ মনে করি না ম্যাডাম। আমি মনে করি স্বাধীন জীবন থেকে পরাধীন জীবনে প্রবেশ করার কথা। সেরকম ভবিষ্যৎ, সেই রকম জীবন আমি চাই না। সেই রকম ভবিষ্যৎ, সেই রকম জীবনই যদি বেছে নিতাম, তাহলে এই মুহূর্তে জানোয়ারদের হাত থেকে আপনাকে উদ্ধার করতো কে? ম্যাডাম, আপনাদের মতন মেয়েরা যারা এই সমাজের বুকে তারা জানোয়ারদের ভক্তি শ্রদ্ধা সম্মান করেন, আজ আমার মতন একটা বেকার বাউন্ডুলে মূল্যহীন ছেলে আপনার সম্মানটা বাঁচিয়ে দিয়ে গেল ম্যাডাম। তার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ কৃতজ্ঞতা দেখিয়ে চলে যাবেন তাই তো?
এই রকম ধন্যবাদ কৃতজ্ঞতা আমি এর আগে আপনাদের মতন মেয়েদের কাছ থেকে অনেকবার পেয়েছি, কিন্তু রেজাল্ট বিগ জিরো। এই সমাজের বুকে আমার পরিচয় আমি একটা গুন্ডা, পুলিশের খাতায় আমার পরিচয় আমি একজন আসামি। কিন্তু কেন গুন্ডা, কেন আসামি বলতে পারেন? এই যে একটু আগে এই গুন্ডাদের হাত থেকে আপনাকে উদ্ধার করলাম, সেই জন্য আমি গুন্ডা। এই সমাজ থেকে কলঙ্ক মুক্ত করতে চাই, সেই জন্য আমি আসামি। ঠিক বলেছেন, আপনার মতো মানুষের এই সমাজে দরকার আছে। মিথ্যে স্রোত বাক্য দিয়ে আমায় ভোলানোর চেষ্টা করছেন ম্যাডাম। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, এই সমাজের বুকে অনেক গরিব মানুষ আছেন যারা টাকা পয়সার অভাবে ভালো করে চিকিৎসা করাতে পারেন না। আমি আমার নিজের পকেটের টাকা খরচ করে তাদের চিকিৎসা করাই। প্রয়োজন পড়লে মাঝে মাঝে ডাক্তারবাবু ফিসটাও পর্যন্ত নিজের পকেটের টাকা থেকে দিয়ে দিই। তারপর তারা যখন সুস্থ হয়ে যায়, ওই ডাক্তারবাবু হয়ে যায় তাদের কাছে ভগবান, আমার কোনো দাম থাকে না। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, বই খাতা কেনার টাকা নেই, আমি আমার নিজের পকেটের টাকা খরচ করে তাদের বই খাতা কিনে দিই। তারপর তারা যখন ফর্মটা ফিল আপ করে দিই, তারপর তারা যখন চাকরিটা পেয়ে যায়, যথারীতি আবার আমায় ভুলে যায় ম্যাডাম। বিশ্বাস করুন, আমার কিচ্ছু যায় আসে না। আমি মনে করি সমাজের বুকে বেঁচে থাকতে গেলে এটাই আমার কাজ। কিন্তু আপনি তো বেকার, এত টাকা পয়সা আপনি পান কোথায়? সৎ কাজ করার সৎ ইচ্ছে থাকলে সব ধরনের কাজ করা যায় ম্যাডাম। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, এই দূরপাল্লার ট্রেনে যেখানে কেউ আমাকে চেনে না, আমি সেখানে মাঝে মাঝে অন্ধ ভিখিরি সেজে গান গেয়ে ভিক্ষে করি। কি বলছেন আপনি? আপনি ভিখারি সেজে? শুধু ভিক্ষে করো নয় ম্যাডাম, মাঝে মাঝে চুরি চামারিও করি। হ্যাঁ, ও মাই গড, আপনি আপনি চুরিও করেন? অন্যের টাকা নয়, নিজের বাপের টাকা। আমি সামান্য একজন চাষির ছেলে, চাষবাস করে আমাদের সংসার চলে। আমার বাবা ওই ফসল বিক্রির টাকা কাঠের বাক্সের মধ্যে রাখেন, আমি মাঝে মাঝে বাবার কাঠের বাক্স ভেঙে টাকা চুরি করি। আপনার বাবা বুঝতে পারেন না আপনি চুরি করেন? পারেন তো? বুঝতে পারলে আপনাকে বকাবকি বা মারধর করে না? করেন করেন, জানেন এই মাঝে মাঝে টাকা চুরি করতে গিয়ে যখন বাবার কাছে ধরা পড়ে যায়, বাবা তখন কানটা টেনে ধরে বলেন, কিরে হারামজাদা, বলি অন্য কার সংসারের উপকার করার জন্যে আমার কাঠের বাক্স ভেঙে টাকা চুরি করছিস? বলি সামান্য কটা টাকায় তোর কুলোবে তো? বাহ, বড় অদ্ভুত মানুষ তো আপনার বাবা। জানেন ম্যাডাম, এই সমাজের বুকে না দুজন মানুষ আমাকে নিয়ে গর্ববোধ করেন, একজন আমার বাবা আর একজন আমার পিসিমা। আপনার পিসিমা? এই বকুলপুর স্কুলের প্রধান শিক্ষিকা। আমার পিসিমা স্কুলের মাইনের অর্ধেক টাকা আমায় দিয়ে দেন এই সব সমাজসেবা করার জন্য। এত বড় মনের পরিবারের ছেলে আপনি। এটা কিন্তু ঠিক কথা বলেছেন ম্যাডাম, টাকা পয়সা খুব বেশি না থাকলেও আমাদের পরিবারের সকলের মন অনেক বড়, অনেক উদার। সেই জন্য তো সমাজের সামনে পেছনে আমার এত শত্রু। আমার নিষ্পাপ পিসিমাকে চোর সাজাতে চাইছে এই গ্রামের প্রবল প্রতাপ জমিদার প্রতাপ চৌধুরী। খোঁড়া পঞ্চা মাথায় মিথ্যে ব্যান্ডেজ বেঁধে ইনজোর হওয়ার নাটক করছে। থানার বড়বাবু খোঁড়া পঞ্চার কথা বিশ্বাসও করছে। থানার বড়বাবু ইন্দ্রজিৎ মুখার্জি এত বোকা নয়, সে ভুল কাজ করে না। আরে দাঁড়ান দাঁড়ান, আপনি কতটুকু চেনেন থানার বড়বাবুকে? ছোট্ট থেকে চিনি, ভালো করে তাকে জানি। এই থানার বড়বাবুর মতো সৎ আদর্শবাদী পুলিশ অফিসার আমার চোখে পড়েনি। আর আপনি এতটা বিশ্বাস করেন থানার বড়বাবুকে? কেন করব না বলুন তো? আমরা যে ছোটবেলা থেকে এক পাতে খাবার খেয়েছি, একসাথে বড় হয়েছি, মানুষ হয়েছি, পড়াশোনা করেছি, আর সব থেকে বড় কথা আমি আর আপনাদের থানার বড়বাবু এক মায়ের গর্ভে জন্মেছি। আমরা ভাই বোন। কি বলছেন কি ম্যাডাম? না না, ম্যাডাম নয়, আজ থেকে আমি আর আপনি দুজন দুজনের বন্ধু। আপনি আমার বন্ধু, আমি আপনার বন্ধু, এই জীবনে কোনোদিনও হবে না। আরে বাবা, কত বড় লোক বাড়ির মেয়ে আপনি, আমি সামান্য চাষির ছেলে, তারপর থানার বড়বাবু ছোট বোন আপনি। কিন্তু আজ আপনি সেই বড়বাবুর বোনের সম্মান বাঁচিয়েছেন, ইজ্জত রক্ষা করেছেন। তাই আমার জীবনের সবচেয়ে উপকারী বন্ধু এখন আপনি। হ্যাঁ বলছি, সে কি কখন? আরে কি করে হলো? না 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 না, তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। না তুই থাক, আমি আসছি, আমি এক্ষুনি আসছি। কোথায় যাচ্ছেন প্লিজ আমাকে বলুন। ওই মুসলমান পাড়ার আমার ছোট্টবেলার বন্ধু মামুদের 10 বছরের বাচ্চা ছেলেটা না বাড়ির ছাদ থেকে রাস্তায় পড়ে গেছে, নাক মুখ দিয়ে প্রচন্ড রক্ত বেরোচ্ছে, অজ্ঞান হয়ে গেছে। এক্ষুনি নার্সিংহোমে ভর্তি করতে হবে, জানেন অনেকগুলো টাকার দরকার। আমি আসি। দাঁড়ান, এই টাকাটা ধরুন, 20,000 আছে। আপনি? গরিব বাবার বাক্স ভাঙতে হবে না, আর অন্ধ ভিখিরি সেজে দূরপাল্লার ট্রেনে ভিক্ষে করার সময় এখন নেই। তাই এই টাকাটা না হয় মামুদের ছেলের জন্য খরচ করবেন। প্লিজ প্লিজ অমত করবেন না, আমিও তো পারি আপনার মতো মানুষ হতে। বিশ্বাস করুন, আজ আমার জীবনের সবচেয়ে খুশির দিন।
আনন্দের দিন। হ্যাঁ বল। আচ্ছা ভর্তি হয়ে গেছে, খুব ভালো খবর। না না শোন না, তুই এক কাজ কর, তুই চিকিৎসাটা শুরু করে দিতে বল। না না টাকা পয়সা নিয়ে চিন্তা করিস না, যা খরচ হয় সব কিছু আমি করব, আমি আপনার সাথে যাবই যাব। ফোনটা কাটুন। ধুর, কেটে দিয়েছি। কেটে দিলেন? না, জোট বাঁধলাম। আপনার হাতটা শক্ত করতে আমার এই হাতটা আপনার হাতে রাখলাম, যে হাত কোনোদিনও সরে যাবে না। কি হলো, কি দেখছেন? আপনাকে। আপনি নয়, তুমি। কিন্তু আমি? হ্যাঁ আমি। একজন পুরুষ হয়ে আমার চোখের তারায় কি ফুটে উঠছে দেখতে পাচ্ছেন না? দুজন দুজনের সাথে হয়ে চলে এগিয়ে যায়। কিন্তু যদি কখনো কোনো ভুল করে? ভুল নয়, ভুল। আমার মনের বাগানে ফুটে ওঠা গোলাপ তুমি। আপনি বুঝতে পারছেন না, কোনো এক অজানা কাল বৈশাখী ঝড়ে যদি আপনার বাগানের গোলাপ ফুলটা ঝরে পড়ে যায়? কথা দিলাম। এই জীবনে চলার পথ অনেক কঠিন, অনেক রুক্ষ। আপনি পারবেন আমার সঙ্গে হাতে হাত রেখে একসঙ্গে পথ চলতে? কি ভাবছেন? নার্সিংহোমে যেতে হবে তো, দেরি হয়ে যাচ্ছে না? চলুন। মিলবে না, মিলবে না। ওই প্রতাপের সঙ্গে আমার হিসেব কখনো মিলবে না, কারণ ও বড়লোক আর আমি গরিব। তবুও ও আমার ওপর হিংসে করে, কিন্তু সততাতে ও আমার সঙ্গে কিছুতেই পেরে উঠবে না। তাই তো সে প্রতি পদে পদে আমার উপর শত্রুতা করে। বিশ্বনাথ বাবু, আমি সবকিছু ভুলে গিয়ে আবার আপনার কাছে ফিরে এসেছি। এই ঝগড়া অশান্তি আমার সত্যি ভালো লাগছে না, সত্যি ভালো লাগছে না। সাদা কাপড়ের আড়ালে আর কত কালো কাজ করবে প্রতাপ? আপনি বিশ্বাস করুন, আমি নিজেকে চেঞ্জ করতে যাই। আরে কি বলছো তুমি? হঠাৎ তোমার এই পরিবর্তন দেখে আমি তো বিস্মিত হচ্ছি। হঠাৎ করে যে পরিবর্তন আসে, আপনি একজন শিক্ষিত মানুষ, সেটা আপনি নিশ্চয়ই জানেন। সম্পত্তিতে টাকা পয়সা আমি কিন্তু আপনার থেকে অনেক বড়, কিন্তু শিক্ষায় কিন্তু আপনি আমার থেকে অনেক বড়। সত্যি আপনাকে দেখলে না আমার খুব হিংসে হয়, মানে আমার হিংসে আপনার জয়। হাজার চেষ্টা করেও কিন্তু আপনাকে আমি টেক্কা দিতে পারিনি, কি তাই না বলুন? কি চুপ করো প্রতাপ। বেশ, চুপ করলাম, অন্য আলোচনায় আসা যায়। আলোচনা আমার সঙ্গে কি নিয়ে? আপনার ছেলেটাকে নিয়ে। নবটার জন্য না ভীষণ খারাপ লাগে। আরে বাবু, আপনার ছেলে হলে কত গ্রামেরই ছেলে। কি সুন্দর ছেলে ভাবা যায়, যে ছেলে গান বাজনায়, লেখাপড়ায়, খেলাধুলোয় মার্কেটের 1 নম্বর হয়ে বসে আছে, সেই ছেলে কিনা গুন্ডা মাস্তানি করবে। আর আমি সমাজের মাথা হয়ে সেটা বসে বসে মেনে নেবো না? কখনো না। বাবা, আমার ছেলে আর ওনার চিন্তা হচ্ছে। বলছি কিছু তো একটা করবে। কি আর করবে? লেখাপড়া করে যখন চাকরি হলো না, তখন জমি আছে, চাষ করবে, লাঙ্গল ঠেলবে। কি বলছেন আপনি? ওরকম একটা লাল টুসটুসে ছেলে এই রৌদ্রের মধ্যে জমি চাষ করবে? ছি 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 ছি। আরে চাষি রূপ নাশি না করে কি উপায় বলো? না না না, এটা আমি মেনে নিতে পারছি না। ওরকম একটা হিরো মার্কা চেহারা ছেলে, সে কিনা চাষবাস করবে? তাহলে কি করবে? তাছাড়া নব আমাদের গ্রামের গর্ব। না না, এটা আমি মেনে নিতে পারছি না। তাহলে তুমি কি বলতে চাইছো? ব্যবসা করবে, চাকরি করে ক টাকা মাইনে পাবে, ব্যবসায় যে প্রচুর লাভ। কিন্তু ব্যবসা করতে হলে তো অনেক টাকা ইনভেস্ট করতে হবে। সে তো করতেই হবে, প্রথমে ঢালতে হবে, তবেই তো পাওয়া যাবে। না প্রতাপ, অত টাকা আমার কাছে নেই। আরে আপনার কাছে না থাক, আমার কাছে তো আছে। তোমার টাকা তোমার আলমারিতে আছে, তোমার ব্যাংক অ্যাকাউন্টে আছে, তাতে আমার কি লাভ? আচ্ছা, ও আপনার ছেলেমেয়ে কি গ্রামের ছেলে নয়? আমি টাকা দেবো, আমি সেই টাকায় ছেলে ব্যবসা করবে। তোমার টাকায় আমার ছেলে ব্যবসা করবে, এটা তুমি আশা করলে কি করে? আমার কাছে টাকা আছে, আমি টাকা দেব, বিনিময়ে আমিও তো কিছু নেব। নেবে মানে কি নেবে তুমি? এই আপনাকে দিয়ে না আপনার এই বাড়িটা আমি লিখিয়ে নেব। প্রতাপ, জীবন থাকতে বাড়ি আমি কাউকে দেব না, আন্ডারস্ট্যান্ড? আপনি এমন দেখাচ্ছেন যেন বাড়িটা আপনি আমার নামে লিখে দিচ্ছেন। ওই জায়গায় ছেলেকে আমি ব্যবসাটা শুরু করে দেবো। ব্যাপারটা একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। ফ্যাক্টরির পাশে যে আমার জমিটা আছে, দুটো জমি এক করলে ফ্যাক্টরিটা ভালো হবে। যা প্রফিট হবে 50-50, আপনার ছেলেকে হাফ দিয়ে হাফ আমি নিয়ে নেওয়া, ব্যাস হয়ে গেল। প্রতাপ, একটা মানে ওই প্রবাদ আছে, শেয়ারে বিয়ে করা যায় কিন্তু শেয়ারে ব্যবসা করা যায় না। ও তুমি
তবে এসব আশা ছেড়ে এখন তুমি এখান থেকে আসতে পারো। বিশ্বনাথ বাবু, এই প্রতাপ চৌধুরী যা ভেবে আসে তা কিন্তু ফুলফিল করে তবেই যায়। ওই জায়গাটা যে আপনাকে লিখে দিতেই হবে। মিথ্যে আশা করে কোনো লাভ হবে না। আরে ওই মিথ্যেটাকেই তো সত্যি করবো, দেখি না পারি কিনা। বলুন আপনাদের জন্য কি করতে পারে? বলছি বাবা, যে কাগজটা রেডি করে আনতে বলেছিল এনেছিস? কাগজ তো রেডি, শুধু সইটা করা বাকি। তো সইটা যে করবে তাকে দে রেডি। বিশাল বাবু সইটা করে ফেলুন। এটা মগের বললাম নাকি? যা খুশি তাই করবেন, যান বেরিয়ে যান এখান থেকে। কাজ কমপ্লিট না করে আমরা এক পাও নড়বো না। আমি কিন্তু পাড়ার লোক ডাকতে বাধ্য হব। কি মুশকিল, আবার পাড়ার লোক ডাকাটাই করবেন কেন? আমি তো অলরেডি এসে গেছি, আমি তো আপনার পাড়ার লোক। এই প্রতাপ, আমার নাম প্রতাপ লালা। সইটা তাড়াতাড়ি করুন। না, সই আমি করব না। চলো। খুব তেজ না? তেজ? এই ছবিটা আমি আমার মোবাইলে তুলে রাখলাম। ভেরি গুড পঞ্চা, ভেরি গুড। বিশি আমাদের ছুরি মারতে এগিয়ে আসছে। এই ছবিটা থানায় দেখে শুয়োরের বাচ্চাকে টানতে টানতে থানায় নিয়ে গিয়ে অ্যারেস্ট করাবো। পঞ্চা, এই মালটাকে না অ্যাটেম্প টু মার্ডার কেস দেবো। ওই দেখ কেমন লাগে। হাঁটুর তলা থেকে কেটে হাতে ধরিয়ে দেবো। নবাব তুমি? যেখানে অন্যায়, যেখানে অবিচার, যেখানে অত্যাচার, সেখানে নবাব আসে দিতে জবাব। তোদের একটা একটা করে জবাব দেবো না, দুটোকে একসঙ্গে জবাব দেবো। আরে তোমার বাবা একটা ছুরি নিয়ে আমাদের দুজনকে মারতে আসছিল, দেখলাম। আর এটাও শুনলাম আমার পিসিমা নাকি স্কুল বিল্ডিং এর টাকা তছরূপ করেছে। আর রাস্তায় আস্তে আস্তে জানলাম আমি নাকি মেরে তোদের হাত পা মুখ কোমর সব ভেঙে দিয়েছি। নবাব তুমি কিন্তু আমাদের সাথে বিরোধিতা করে ভুল করছো। প্রতাপ বাবু, ভোটকে চায়ের দোকানে কেলানির কথাটা মনে আছে? ভুলে গেছেন নাকি? একটু ডোজটা বাড়িয়ে দেবো। ভদ্রভাবে কথা বলো, আমরা কিন্তু ভদ্রলোক। প্রতাপ বাবু, ব্র্যান্ডেড জামা, ব্র্যান্ডেড প্যান্ট, ব্র্যান্ডেড জুতো পরলেই কোনো মানুষটা ব্র্যান্ডেড হয়ে যায় না। তার জন্য একটা ব্র্যান্ডেড মন থাকার দরকার, ব্র্যান্ডেড ব্যবহার থাকার দরকার, যার কোনোটাই আপনার নেই। যে মানুষটা সৎ, যে মানুষটা খাঁটি, যে মানুষটা পবিত্র, তাকে নিজে মুখে বলতে হয় না আমি সৎ, আমি খাঁটি, আমি পবিত্র। তার জন্য তাকে দামি জামা কাপড় পরার দরকার হয় না। তোমার মুখে কি একটু ভালো কথা আসে না? আসে না। তেল মেরে মানুষের কাছে ভালো হওয়ার চেয়ে সত্যি কথা বলে বেয়াদব হওয়া অনেক ভালো। তুমি কিন্তু ভুল করছো। এখনো সময় আছে, যদি নিজের ভালো চাও তাহলে আমাদের সাথে হাতে হাত মেলাও। প্রতাপ বাবু, আমার এই হাতটা দেখেছেন? এই হাত দিয়ে আমি দেবীর পুজো করি, আবার এই হাত দিয়ে আমি জানোয়ারকে বলি দিই। একটু আগে তোর মোবাইলে আমার বাবার যে ছবিটা তুলেছিস, ছবিটা ডিলিট কর। না না, করছি কেলানি খেতে খেতে। এবার দুজনে মিলে আমার বাবার পা ধরে ক্ষমা চা। চাইবো না। আরে পুরো কথাটা তো শেষ করিনি, পুরো কথাটা বলতে দিন। বাবার হাতে যে ছুরিটা আছে, ছুরিটা নিয়ে আমার হাতে দিন। পারবো না। প্রতাপ বাবু, কবি বলেছেন মেলাবেন তিনি মেলাবেন। আমি ম বলি না, ক বলি। খেলাবেন তিনি। চল ক্ষমা চা। কি হুসুস করছো আতিবা? জোড়াবক রাখছো, যা যা। হুস কিন্তু এইভাবে আর তুই কতদিন আমাদের আগলে রাখবি রে বাবা? মরার আগে আমি কিছুতেই মরতে রাজি নই বাবা। বড় ভয় হয় রে বাবা, বড় ভয় হয়। ওরা তোকে যে কোনো সময় মেরে ফেলতে পারে। তার মানে তুমি কি বলতে চাইছো ওদের কাছে ভয়ের চোটেই মাথা নিচু করে বাঁচবো? তুই কেন বুঝতে চাচ্ছিস না? ওদের সঙ্গে লড়াই করে তুই কিছুতেই পেরে উঠবি না। পারবো না বাবা, পারবো না। আমি কিছুতেই অন্যায়ের কাছে মাথা নিচু করে বেঁচে থাকতে পারবো না। পারবো না রে বাবা, ওদের সঙ্গে লড়াই করে আমরা বাঁচতে পারবো না। কি হয়েছে বেশি বলো তোমায়, কি হয়েছে? স্কুলের টাকা তছরূপের দায়ে স্কুল থেকে আমাকে সাসপেন্ড করেছে।
কে করেছে পিসি তোমার এত বড় সর্বনাশ? তার নামটা আমাকে একবার বলো। এদেশের আইন আইন আমাকে শাস্তি দিয়েছে। আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন। আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। ছাড়বো না, ছাড়বো না। যারা তোমার এত বড় সর্বনাশ করেছে তাদেরকে নবাব কিছুতেই ছাড়বে না। না, যাবি না, খবরদার তুই যাবি না। তুই যদি যাস আমার মরা মুখ দেখবি। পিসি, পিসি নই, পিসি নই, মা। মা রে, আমি তোর মা। তোকে যদি কেউ খুন করে ফেলে আমি তো সহ্য করতে পারবো না। আমি কি পারবো সহ্য করতে? কি করে পারবে বলো না, বলো না কি করে পারবে? আমি যে তোমায় মা বলে জানি। তাহলে সেই মা কষ্ট পাক, এমন কাজ তুই কোনোদিন করবি না রে বাবা। আমাদের দুই ভাই বোনের তুই একমাত্র প্রাণ, সেই তোকে আমরা কিছুতেই হারাতে পারবো না রে। রে বাবা, তোকে আমরা কিছুতেই হারাতে পারবো না, কিছুতেই না। এই ছেলে, শোন, শোন না, এই বুকটার ভিতর কান পেতে শোন। মায়ের বুক ফাটা কান্না। পারবি, পারবি তুই সেই মাকে কষ্ট দিতে পারবি? বল, পার। কি করে পারবো বলো না, বলো না কি করে পারবো? যাকে মা বলে জানি, যাকে মা বলে পুজো করি, তাকে কি কোনোদিন কষ্ট দিতে পারি? বসো, বসো। জ্ঞান হওয়ার পর থেকে আমি আমার নিজের জন্মদাত্রী মাকে দেখিনি। দেখেছি তোমাকে, মাকে হারিয়ে আমি মা পেয়েছি। তুমি আমায় কোলে পিঠে করে বড় করেছো, মানুষ করেছো। তোমার এই ঋণ যে আমি জীবনে কোনোদিনও শোধ করতে পারবো না মা। বুকটা আমার জুড়িয়ে গেল রে বাবা, বুকটা জুড়িয়ে গেল। ও বাবা, বাবা রে, তোকে যে আমি চোখে হারাতে পারবো না, কিছুতেই পারবো না। জননী আমার তুমি, পৃথিবী আমার। নব, চমৎকার। আমার মায়ের সবটাই তুই নিবি দাদা, আমার জন্য এক ছিটে ফোঁটা রাখিস। নিজের চোখে দেখো, তোমার নিজের চোখে। যতবার আমি তোমার কাছে আদর ভালোবাসা খেতে আসি, এই বুলটিটা কেমন হিংসা করে। কেন করবো না বল? মা যদি সবসময় ছেলে ছেলে করে আমার বুঝি কষ্ট হয় না? জিজ্ঞেস করতো কোনো সময় কি তোর মতো আদর আমাকে করেছে? এই বুলটি, একদম মিথ্যে কথা বলবি না। আমি মিথ্যে কথা বলছি না, যা দেখেছি তাই বলছি। বাবা আমার পাগলি মেয়ে। শোন শোন শোন, তুই সবসময় আমার কাছে থাকিস, এই ছেলেটাকে আমি কাছে পাই না তো, পাই না। বেশ করেছে, শোন, বেশ করেছে। আমার মা আমাকে আদর করবে, আমাকে ভালোবাসবে, তাহলে তোর হিংসা করার কি আছে? তোর যদি সাহস থাকে, ক্ষমতা থাকে, আমার আদর, আমার ভালোবাসা আমার মায়ের কাছ থেকে কেড়ে নিয়ে দেখা। করবো কি করে? এই সমাজে মেয়েদের মূল্য তো সবসময় কম। এই বুলটি, একদম মাঝে মাঝে কথা বলবি না। সমাজে মেয়েদের মূল্য কম মানে? বুলটি, তুই আমার ছোট বোন। তুই না থাকলে কে আমাকে রাখির দিন হাতে রাখি বাঁধবে? তুই না থাকলে ভাই ফোঁটার দিন কে আমার কপালে ফোঁটা দেবে? মেয়েরা না থাকলে অলিম্পিক থেকে সোনার মেডেল জিতবে কে? মেয়েরা না থাকলে পরবর্তী প্রজন্ম জন্ম নেবে কোথায়? আমরা পুরুষরা পৃথিবীর আলো দেখব কি করে? বুলটি, মেয়েরা যে মায়ের জাত, আর প্রত্যেক মা তার সন্তানের মঙ্গল কামনায় অশোক ষষ্ঠীর দিন সন্তানের কপালে এঁকে দেয় মাঙ্গলিক টিকা। বল, ভুল করেছিস? কোনোদিন করবি না। সবসময় তুই আমায় হারিয়ে দিস, কোনোদিন আমি তোর কাছে জিততেই পারলাম না। আচ্ছা বেশ, আমার অপরাধ হয়ে গেছে, ক্ষমা করে দাও। না না, তা নয়। কি নয়? তুই নয়, আমি হেরেছি। আর এরকম হেরে হেরে আমার এই সোনা দাদার কাছ থেকে আমি ভুলে গেছিস সব? আজ মা বিশালাক্ষীর পুজো, পূজা যখন আমি করে রেখেছি। আজকে মঙ্গলবার, আমি নিজে হাতে মায়ের জন্য লাল পেড়ে গড়াদার শাড়ি দিয়ে মাকে পুজো দেবো। জয় মা।